ওয়েলকাম টু টেট ক্লাস উইথ উর্মি। এই চ্যানেলে তোমরা পেয়ে যাবে প্রাইমারি টেট রিলেটেড বিভিন্ন গুরুত্বপূর্ণ ভিডিওস। আজ আমি তোমাদের ডিএলএড থেকে প্রিভিয়াস ইয়ার্সে ম্যাথসের ওপর যেসব প্রশ্ন এসেছিল সেগুলোর সলিউশন করাবো। দেখে নিচ্ছি প্রথম প্রশ্ন। 17, 26, 37 সংখ্যা সারিতে শূন্যস্থানে সংখ্যাটি হবে। প্রথমে আমরা এই সংখ্যাগুলোর ডিফারেন্স বের করে নেব। 26 মাইনাস 17 হলো 9 এবং 37 মাইনাস 26 হলো 11। তাহলে 9 তারপরের সংখ্যাটি 11। একইভাবে বড় সংখ্যাটি কত হয়ে যাবে? বড় সংখ্যাটির সাথে ডিফারেন্স হয়ে যাবে 13, কারণ 9 এবং 11-এর মধ্যে ডিফারেন্স হলো 2 এবং এই বড় সংখ্যাটির সাথেও ডিফারেন্স আমাদের থাকবে 2। এবারে এই সংখ্যাটা আমরা কিভাবে পাবো? এটা পাবো 37 এবং এই 13 অ্যাড করে যেটা আসবে সেটাই হবে আমাদের আনসার। 37 প্লাস 13 অ্যাড করলে আমরা কত পাবো? 0, এখানে 5। তাহলে আনসার হবে অপশন নাম্বার সি। দেখে নেব পরের প্রশ্ন। টিনা মেহবুবা যথাক্রমে একটি পরীক্ষায় 150 এবং 180 নাম্বার পায়। পরীক্ষায় তাদের স্থান হতে পারে যথাক্রমে, তাদের যে র্যাঙ্ক সেগুলো বের করতে বলেছে। আমরা দেখতে পাচ্ছি টিনার নাম্বার কত? 150 এবং মেহবুবার নাম্বার কত? 180। তাহলে মেহবুবা টিনার থেকে বেশি নাম্বার পেয়েছে, অর্থাৎ মেহবুবার র্যাঙ্ক এই টিনার থেকে কম হবে। তাহলে কোন অপশানে মেহবুবার র্যাঙ্ক দেখব টিনার থেকে আগিয়ে আছে, সেটাই হবে আমাদের সঠিক উত্তর। এখানে টিনার র্যাঙ্ক কম আছে, এটা আনসার হবে না, এটাও হবে না। 10 আর 15 এটাও হবে না, অপশন সিও হচ্ছে না। তাহলে আমাদের অপশন ডি হয়ে যাচ্ছে কারেক্ট আনসার। টিনার র্যাঙ্ক 15th এবং মেহবুবার র্যাঙ্ক 10th। দেখে নেব পরের প্রশ্ন। ত্রিভুজ মূলত একটি অমসৃণ তল, 3টি রেখা, সমতল, 3টি কোণ। ত্রিভুজ আমরা জানি 3টি সরল রেখা দ্বারা সীমাবদ্ধ একটি সমতলিক ক্ষেত্র। সমতলিক ক্ষেত্র কি? যখন কোনো সমতল যে কোনো রেখা দ্বারা সীমাবদ্ধ বা বদ্ধ অবস্থায় থাকবে তখন তাকে আমরা কি বলবো? একটি সমতলিক ক্ষেত্র। যেমন এটা একটা সার্কেলের ক্ষেত্রে এই সমতল সার্কেলের যে তল সেটা সমতল এবং এই তল কিন্তু এই রেখা দ্বারা বদ্ধ অবস্থায় আছে, তাই সার্কেলও কি একটা সমতলিক ক্ষেত্র। একইভাবে আয়তক্ষেত্রের ক্ষেত্রেও যে সমতল সেটাও রেখা দ্বারা সীমাবদ্ধ আছে, তাই আয়তক্ষেত্রের তলও কি সমতল। একইভাবে ত্রিভুজের ক্ষেত্রেও ত্রিভুজের যে তল সেটা হলো সমতল এবং এই 3টি রেখা দ্বারা সমতল সীমাবদ্ধ অবস্থায় থাকে, তাই ত্রিভুজও একটি সমতলিক ক্ষেত্র। তাহলে আমাদের সঠিক আনসার হয়ে যাবে অপশন সি, ত্রিভুজ মূলত একটি সমতল। কোয়েশ্চেন নাম্বার 4, 12 সেন্টিমিটার নমনীয় তারকে একটি সমকোণী ত্রিভুজের রূপ দেওয়া হলো। এই ত্রিভুজের অতিভুজের মান সেন্টিমিটারে কত হবে সেটা বের করতে বলেছে। তাহলে বলা আছে 12 সেন্টিমিটার একটা তার আছে, এই 12 সেন্টিমিটার তার দিয়ে একটা সমকোণী ত্রিভুজ বানানো হলো। অর্থাৎ ত্রিভুজের যে বাহু 3টি আছে এ বি এবং এ বি এবং এটা যদি সি হয় তাহলে এবিসি আমাদের কত হবে? এ প্লাস বি প্লাস সি, অর্থাৎ ত্রিভুজের যে পরিসীমা সেটা কত হবে? 12 সেন্টিমিটার। এবার আমাদের বের করতে বলেছে এই ত্রিভুজের অতিভুজের মান কত হবে, অর্থাৎ ত্রিভুজের অতিভুজ অর্থাৎ এই সি বাহুটি। কারণ তোমরা জানো সমকোণী ত্রিভুজের অতিভুজ কোনটা হয়? সমকোণী ত্রিভুজের সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি। এই সমকোণের যে বিপরীত বাহু সেটাই হলো অতিভুজ। তাহলে এই বাহুটি হয়ে যাবে আমাদের অতিভুজ এবং এই বাহুর দৈর্ঘ্য আমাদের বের করতে বলেছে। তোমরা জানো যে সমকোণী ত্রিভুজ ট্রিপ্লেটস ফলো করে। ট্রিপ্লেটস অর্থাৎ
3, 4, 5 ট্রিপলেটসের উদাহরণ কিছু 3, 4, 5, 5, 6, 7 এরকম আরও অনেক ট্রিপলেটস আছে। সরি 5, 6, 7 না, এটা হবে 5, 12, 13, 5, 12, 13 এবং এগুলোকে যদি আমরা ডাবল করি তাহলেও কিন্তু আমাদের ট্রিপলেটস আসবে। 10 এগুলোও কিন্তু ট্রিপলেটস হবে, ডাবল ট্রিপল সেগুলো কিন্তু সবগুলোই হবে ট্রিপলেটস। 10, 24, 26 এগুলো হবে ট্রিপলেটসের উদাহরণ। তাহলে এই সমকোণী ত্রিভুজের এগুলো হলো ট্রিপলেটস, এবং অর্থাৎ এই 3, 4, 5 এগুলো হলো এক একটি বাহু ত্রিভুজের, এবং সব থেকে যে বড় বাহু সেটাই হলো তার অতিভুজ, কারণ অতিভুজ বাকি দুটো বাহুর থেকে কিন্তু আকারে বড় হয়। তাহলে আমরা প্রথম ক্ষেত্রে মিলিয়ে দেখি এই 3টে বাহু যোগ করে 12 আসছে কিনা। 3, 4 প্লাস 5, 5 4 9 এবং 9 3 12, এটা কিন্তু 12 আসছে। তাহলে এটার ক্ষেত্রে মিলে যাচ্ছে, কিন্তু 5, 12, 13 ক্ষেত্রে আসে কিনা দেখি। 5, 12, 17 এবং 17, 13তে আসে আমাদের 30, তাহলে এটা আসছে না 12। তাহলে আমাদের সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? 5 সেন্টিমিটার, তাই না? এই ত্রিভুজের বাহুর ক্ষেত্রেই কিন্তু আমাদের মিলছে, 12 আসছে যোগ করে, তাই অপশন এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। দেখে নেব পরের প্রশ্ন। একটি উৎসব গৃহের ভাড়া 5,000 টাকা, অতিথি প্রতি বিনোদনে খরচ 300 টাকা, 100 এবং 200 অতিথির জন্য যথাক্রমে মোট খরচ হবে। তাহলে আমাদের বলেছে যে একজন অতিথির জন্য কত টাকা খরচ হয়? 300 টাকা। তাহলে 100 জন যদি অতিথি আসে আমাদের কত খরচ পড়বে? 300 ইন্টু 100, 30,000 টাকা। এবারে এক্সট্রা আরও কত খরচ আছে? গৃহের ভাড়ার জন্য আমাদের কত লাগছে? 500 টাকা এক্সট্রা লাগছে। তাহলে টোটাল আমাদের কত খরচ হবে? 35,000 টাকা। একইভাবে যদি 200 জন অতিথি হয় সেক্ষেত্রে কত খরচ হবে? 200 ইন্টু 100, 20,000 টাকা, এবং এক্সট্রা আরও 5,000 টাকা খরচ হবে। সরি, এটা 300 হবে, এবং এটা 200, তাহলে আসবে 60,000 টাকা, এবং এক্সট্রা আমাদের 5,000 টাকা খরচ। তাহলে টোটাল খরচ হলো এক্ষেত্রে 65,000 টাকা। তাহলে 100 জন অতিথি হলে আমাদের খরচ আসছে 35,000 টাকা, এবং 200 জন অতিথি হলে আমাদের খরচ হচ্ছে 65,000 টাকা। তাহলে অপশন এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। দেখে নেব পরের প্রশ্ন। উত্তরপ্রদেশ পশ্চিমবাংলার থেকে বড় আয়তনে, ব্যাসে, দৈর্ঘ্যে, ক্ষেত্রফলে। আয়তন হলো একটি 3 ডাইমেনশনাল ফিগার। আয়তনের ক্ষেত্রে আমাদের লেন্থ, ব্রেথ এবং হাইট দরকার পড়ে কোনো কিছু মাপতে গেলে, অর্থাৎ দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা, এই তিনটির দরকার পড়ে। তাহলে উচ্চতা দিয়ে কি আমরা কোনোভাবে উত্তরপ্রদেশ এবং পশ্চিমবাংলার যে কোনটা বড় এটা মাপতে পারি না, কারণ আকাশের সীমা থেকে যে মাটির যে উচ্চতা সেটা কি আমরা মাপতে পারবো? এক্ষেত্রে উত্তরপ্রদেশ আর পশ্চিমবাংলার ক্ষেত্রে মাপতে পারবো না, তাই আয়তন আমাদের আনসার হবে না। ব্যাস কার থাকে? আমরা জানি কোনো কিছু যখন সার্কেল বা গোলকের ক্ষেত্রে আমাদের ব্যাস থাকে। এক্ষেত্রে যদি আমাদের পৃথিবীর ব্যাস মাপতে বলতো সেক্ষেত্রে আমরা কিন্তু মাপতে পারতাম, কিন্তু এক্ষেত্রে আমরা মাপতে পারছি না। তাহলে উত্তরপ্রদেশ এবং পশ্চিমবাংলার থেকে বড় এটা ব্যাসের ক্ষেত্রে হতে পারে না। শুধুমাত্র দৈর্ঘ্য দিয়েও আমরা মাপতে পারি না। ক্ষেত্রফল মানে কি?
তোমরা জানো 2 ডাইমেনশনাল ফিগার ক্ষেত্রফল হলো মাপতে হলে আমাদের লেন্থ আর ব্রেথ অর্থাৎ দৈর্ঘ্য এবং প্রস্থ এই দুটো লাগে। তাহলে ক্ষেত্রফল দিয়ে আমরা কিন্তু উত্তরপ্রদেশ এবং পশ্চিম বাংলার যে কতটা বড় সেটা কিন্তু মাপতে পারি। তাহলে আমাদের অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। দেখে নেব পরের প্রশ্ন। 3টি সংখ্যার যোগফল 0, সংখ্যাগুলোর ঘনফলের যোগফল 18। সংখ্যাগুলি হলো, তাহলে 3টি সংখ্যার যোগফল 0। এখানে দেখবে এই 4টে অপশনেই এই সংখ্যাগুলিকে যদি তোমরা যোগ করো তাহলে কিন্তু 0 আসবে। তাই এই অপশন টেস্ট করে আমাদের কোনো লাভ হবে না। প্রথম অপশনটা দেখো যেভাবে -3 -2 +5, এদের আমি যোগ করলাম। যোগ করলে এখান থেকে কত পাবো? -5। তো -5 আর +5-এ কত আসলো আমাদের? 0। তাহলে এই একইভাবে কিন্তু বাকিগুলোর ক্ষেত্রেও 0 আসবে। তাহলে এটা তো হবে না। তাহলে আমাদের বের করতে হবে ঘনফলের যোগফল। ঘনফল অর্থাৎ কিউব দিয়ে কিউবগুলোর যোগফল কিন্তু আমাদের বের করে দেখতে হবে 18 আসছে কার ক্ষেত্রে, কোন অপশানের ক্ষেত্রে। অপশান এ দিয়ে স্টার্ট করি। -3 এর কিউব কত হবে? 9। -9 -2 এর কিউব হবে -8 এবং 5 এর কিউব হবে 1 2 5। এবার এদের যোগ করে দেখি। 9 আর 8-এ 17, 7 আর 5-এ 12, আমাদের থাকলো 1। সরি, এটা 17কে আমাদের মাইনাস করতে হবে, প্লাস নয়, সবগুলো তো প্লাস হবে না, এটা মাইনাস হবে। 1 to 5 আর এখানে আসবে 17। তাহলে কত আসবে? 8 উপর দিলে আসবে হলো 0 1, তাহলে 108 আসলো। আমাদের যোগফল কত বলছে? 18। এটা 18 আসবে না, তোমরা একটু টেক করে নেবে, এটা আসবে 108। তাহলে আমাদের এটার অপশন কিন্তু এসে গেল। তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ। দেখে নেব পরের প্রশ্ন। 12টি কলা 10 টাকা দামে কেনা হলো এবং এর 10টি কলা 12 টাকায় বিক্রি করা হলো। এর ফল হলো, প্রথমে আমরা এই কলার যে নাম্বার অফ কোয়ান্টিটিস সেটাকে সেম করে নেব। তাহলে কত কলা আছে? 12টি কলা এবং 10টি কলা, এদের এলসিএম বের করে নেব। 2 6 5। তাহলে আমাদের এলসিএম কত আসলো? 60। এই 12টি কলাকে আমরা কত বানাবো? 60। এবং এই 10টি কলাকে আমরা কত বানাবো? 60। তাহলে একে 60 বানাতে হলে, 12কে 60 বানাতে হলে আমাদের ইন্টু 5 করতে হবে, 5 বারং 60। এবং এই 10টি কলাকে 60 বানাতে হলে আমাদের ইন্টু 6 করতে হবে। একইভাবে এখানে যেহেতু আমরা 5 দিয়ে মাল্টিপল করলাম, সেক্ষেত্রে টাকার ক্ষেত্রেও আমাদের ইন্টু 5 করতে হবে। তাহলে এই টাকাটি চেঞ্জ হয়ে কত হলো? 50 টাকা। এবং এই 12 টাকা এক্ষেত্রেও আমরা একইভাবে, এখানে যেহেতু 6 দিয়ে আমরা গুণ করেছি, সেক্ষেত্রে এখানেও আমাদের 6 দিয়ে 12কে গুণ করতে হবে। তাহলে 6 বারং কত? 72 টাকা। তাহলে আমরা কত পাচ্ছি এখান থেকে? 60টি কলার দাম কত? 50 টাকা। এটা হলো ক্রয় মূল্য। এবং বিক্রি করলো কত? 60টি কলাই বিক্রি করলো 72 টাকায়। এটা হলো বিক্রয় মূল্য। তাহলে ক্রয় মূল্য বিক্রয় মূল্য থেকে কিন্তু কম। তাহলে বিক্রয় মূল্য যদি বেশি হয় তাহলে সে অবশ্যই কি লাভ করেছে। আর লাভ আমরা এক্ষেত্রে কি করে বার করব? ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য
করলে কিন্তু আমরা কত টাকা লাভ হলো সেটা বের করে ফেলতে পারি। তাহলে লাভ কত হলো, 72 মাইনাস 50 টু 22, তাহলে লাভ হলো তার 22। এবারে আমাদের পার্সেন্টেজ অফ লাভ বের করতে হবে, মানে প্রফিট কত হলো, যত টাকা তার প্রফিট হলো ডিভাইডেড বাই আমরা করব ক্রয় মূল্য বা কস্ট প্রাইস ইন্টু 100%। প্রফিট কত টাকা ছিল, 22 টাকা, এবং ক্রয় মূল্য কত ছিল, 50 টাকা, ইন্টু 100%। 50 দিয়ে 100 কেটে গেল, থাকলো আমাদের 44% লাভ, তাই তো। তাহলে আমরা পেলাম 44% তার লাভ হয়েছে। তাহলে অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। দেখে নেব পরের প্রশ্ন। পি কিউ আর এস সামান্তরিকের পি কোণটি যদি 80 ডিগ্রি হয় তাহলে কিউ কোণটি হবে, সামান্তরিক পি কিউ আর এস আগে একটা ড্র করে নিই। এটা মনে করি একটা সামান্তরিক পি কিউ আর এস। সামান্তরিকের পরস্পর যে বিপরীত বাহু সেগুলো কিন্তু পরস্পর সমান্তরাল হয়, অর্থাৎ এই বাহু এবং এই বাহু এবং এই বাহু হলো পরস্পর সমান, এবং তাদের যে বিপরীত কোণ সেগুলোও কিন্তু সমান হবে, অর্থাৎ অ্যাঙ্গেল পি অ্যাঙ্গেল আর সমান, আবার অ্যাঙ্গেল এস এবং অ্যাঙ্গেল কিউ এরা হলো সমান। তাহলে দেওয়া আছে পি কোণটি হলো 80 ডিগ্রি, তাহলে পি কোণ যেহেতু আর কোণের সমান তাহলে আর কোণও কত হয়ে যাবে, 80 ডিগ্রি। সামান্তরিকের ক্ষেত্রে আরও একটি সূত্র হলো সামান্তরিকের যে সন্নিহিত দুটো বা কোণের মান সেটা হয় 180 ডিগ্রি, অর্থাৎ অ্যাঙ্গেল পি প্লাস অ্যাঙ্গেল এস ইকুয়াল 180 ডিগ্রি, এবং অ্যাঙ্গেল কিউ প্লাস অ্যাঙ্গেল আর এটা হলো 180 ডিগ্রি। তাহলে আমাদের অ্যাঙ্গেল কিউ বার করতে বলেছে, তাহলে অ্যাঙ্গেল কিউ কত হবে, আর অ্যাঙ্গেল দেওয়া আছে, আর অ্যাঙ্গেল হলো 80 ডিগ্রি, তাহলে অ্যাঙ্গেল কিউ হলো 180 মাইনাস 80 ইকুয়াল 100 ডিগ্রি, এটাই হবে আমাদের আনসার। তাহলে অপশন বি। পরে দেখে নেব পরের প্রশ্ন। 12, 15, 20 দ্বারা বিভাজ্য ন্যূনতম পূর্ণবর্গ সংখ্যাটি হলো, 12, 15 এবং 20 দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যা মানে হলো লসাগু বা লিস্ট কমন মাল্টিপল, লঘিষ্ঠ সাধারণ গুণিতক আমাদের বের করতে হবে। তাহলে এদের এলসিএম আগে আমরা বের করে নিই। 2 দিয়ে 6, 15, 10, আবার 2 দিয়ে 3, 15, 5, 3 দিয়ে 1, 5, 5 এবং 5 দিয়ে 1, 1, 1। তাহলে আমাদের কত পেলাম এলসিএম, 2 স্কোয়ার ইন্টু 3 ইন্টু 5, এবং আমাদের আরও একটি শর্ত বলেছে সংখ্যাটি কি হবে, পূর্ণবর্গ হবে। তাহলে এই সংখ্যাটি যেটা আমরা পেলাম এলসিএম 2 স্কোয়ার ইন্টু 3 ইন্টু 5, সরি 2 স্কোয়ার ইন্টু 3 ইন্টু 5 যে সংখ্যাটি পেলাম এই সংখ্যাটি কিন্তু এই 12, 15 এবং 20 দ্বারা বিভাজ্য সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা। এবার এই সংখ্যাটিকে আমাদের পূর্ণবর্গ হতে হবে। তাহলে পূর্ণবর্গ হতে হলে আমরা দেখতে পাচ্ছি এখানে 2 এর কিন্তু স্কোয়ার আছে, কিন্তু 3 এবং 5 এর স্কোয়ারের হিসেবে নেই। তাহলে পূর্ণবর্গ হতে হলে এখানে আমাদের একটা 3 লাগবে, এবং 5কে যদি আমি ইন্টু 5 করে দিই তাহলে আমরা যে সংখ্যাটি পাবো এবারে সেটা কিন্তু একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে 2 স্কোয়ার ইন্টু 3 স্কোয়ার ইন্টু 5 স্কোয়ার কত আসবে, 4 ইন্টু 9 ইন্টু
25, 4 পজিশন 100, 100 ইন্টু 9 আসলে আমাদের 900। তাহলে 900ই হয়ে যাবে আমাদের আনসার, অপশন সি। দেখে নেব পরের প্রশ্ন। কলকাতা দীঘার বাস ও শীতাতাপ নিয়ন্ত্রিত ট্রেনের ভাড়ার অনুপাত 3:4। যদি ট্রেনের ভাড়া 20% বাড়ে এবং বাসের ভাড়া 10%, তাহলে বাস ট্রেনের নতুন ভাড়ার অনুপাত হবে। দেওয়া আছে বাস আর ট্রেন, এদের ভাড়ার অনুপাত 3:4। মনে করি বাসের ভাড়া বর্তমানে 30 এবং ট্রেনের ভাড়া বর্তমানে 40। এবার ট্রেনের ভাড়া 20% বাড়লো, তাহলে ট্রেনের ভাড়া যদি 20% বাড়ে, নতুন ভাড়া কত হবে? 100 টাকায় বাড়লো 120 টাকা, তাহলে 40 টাকায় কত বাড়লো? 0 0 কেটে দিলাম, আসলো আমাদের 48 টাকা। একইভাবে কত বলছে? বাসের ভাড়া এবার 10% বাড়লো, তাহলে 30 টাকা ছিল, বাড়লো কত? 10%। তাহলে বেড়ে কত হলো? 30 ইন্টু 110 ডিভাইডেড বাই 100। 100 টাকায় 110 টাকা বাড়লো এবং 30 টাকায় তাহলে কত বাড়লো? 0 0 কেটে দিলাম, কত হলো? 33। তাহলে বাস এবং ট্রেনের নতুন ভাড়ার অনুপাত কত হবে? তাহলে এটা একটা পেলাম বাসের এবং এটা পেলাম আমরা ট্রেনের। therefore বাস ইসটু ট্রেন 33:48। 3 দিয়ে গেলে 11:16, 348। তাহলে আমাদের অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। দেখে নেব পরের প্রশ্ন। দুটি কঠিন গোলকের আয়তনের অনুপাত হলো 8:1, তাদের পৃষ্ঠতলের ক্ষেত্রফলের অনুপাত হলো। গোলকের আয়তনের ফর্মুলা হলো 4/3 পাই আর কিউব এবং পৃষ্ঠতলের ক্ষেত্রফলের ফর্মুলা হলো 4 পাই আর স্কোয়ার। তাহলে এই দুটো যদি একটা গোলক হয় এবং এর ব্যাসার্ধ হয়ে যাবে R1 এবং আরেকটির ব্যাসার্ধ হয়ে যাবে R2, তাহলে আয়তন যে অনুপাত দেওয়া আছে V1/V2 4/3 পাই R1 কিউব ডিভাইডেড বাই 4/3 পাই R2 কিউব দেওয়া আছে 8/1। একে আমরা লিখতে পারি 2/1 এর কিউব, কারণ 2 এর কিউব হলো 8 এবং 1 এর কিউব 1। এটার থেকে আমরা পাবো কত? 4/3 পাই, 4/3 পাই কেটে গেল, বেঁচে থাকলো আমাদের R1/R2 কিউব ইকুয়াল 2/1 কিউব। তাহলে আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি R1/R2 ইকুয়াল 2/1। এবারে আমাদের বের করতে বলেছে পৃষ্ঠতলের ক্ষেত্রফল। পৃষ্ঠতলের ক্ষেত্রফল A1/A2 ইকুয়াল 4/R1 স্কোয়ার। ফর্মুলাটা অ্যাপ্লাই করছি, 4/R2 স্কোয়ার ইকুয়াল R1/R2 কত? 2/1। তাহলে 4 পাই তো ক্যান্সেল হয়ে গেল, তাহলে R1/R2 তার স্কোয়ার, এটা আমরা যদি বসাই তাহলে 2/1 তার স্কোয়ার ইকুয়াল 4/1। তাহলে A1:A2 ইকুয়াল 4:1। এটাই হয়ে যাবে আমাদের আনসার। তাহলে অপশন ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। দেখে নেব পরের প্রশ্ন।
10, 14, 12, 16, 8, 6, 24, 20 এই সংখ্যা সারির যদি 12কে বাদ দেওয়া হয় তাহলে মিডিয়ানের বৃদ্ধি হবে। মিডিয়ান মানে হলো মিডল নাম্বার। তাহলে এই সংখ্যাগুলোকে আমরা প্রথমে অ্যাসেন্ডিং অর্ডারে সাজিয়ে লিখি। অ্যাসেন্ডিং অর্ডার অর্থাৎ ছোট থেকে বড়। ফার্স্টে কে আছে 6, সব থেকে ছোট হলো 6, তারপর 8, তারপর 10, 12, 14, 16, 20 এবং 24। কটা সংখ্যা আছে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 8টা সংখ্যা আছে। এবারে আমরা একে এপাশে 3, এপাশে 3, মাঝে পড়ে থাকলো 12 এবং 14। এই দুটো নাম্বারের যে মিডল নাম্বার সেটাই হয়ে যাবে আমাদের মিডিয়ান। তাহলে 12 এবং 14-এর মিডল নাম্বার কি? 13। এটাই হবে আমাদের কিন্তু মিডিয়ান। কিন্তু এবার আমাদের কি বলছে? 12কে বাদ দিতে। তা 12কে যদি বাদ দিয়ে দিই সেক্ষেত্রে কি হবে? 6, 8, 10, 14, 16, 20, 24। এটা হলো আমাদের মিডিয়ান। এবার 12কে নিউ, 12কে বাদ দিয়ে লিখলাম। 12কে বাদ দিয়ে লিখলে কটা নাম্বার হচ্ছে? 7টা। তাহলে এবারে 7কে আমরা 7টা নাম্বার আছে, তাহলে এই পাশে 3টে নাম্বার, এ পাশে 3টে নাম্বার, মাঝে আমরা একটা নাম্বার লিখতে পারি এভাবে। তাহলে 7টা নাম্বার হলো। তাহলে এ পাশে 3টে সংখ্যা রাখলাম আর এ পাশে 3টে সংখ্যা রাখলাম, মাঝে থাকলো 14। এই 14ই হয়ে যাবে আমাদের এবারে মিডিয়ান। কারণ মিডিয়ান মানে হলো আমরা মিডল নাম্বারকে বোঝাচ্ছি। তাহলে প্রথমে আমাদের কত ছিল? 13 এবং পরে আমাদের কত হলো? 14। তাহলে মিডিয়ানের বৃদ্ধি বের করতে বলেছে। মিডিয়ানের বৃদ্ধি কত হলো? 14 মাইনাস 13 ইকুয়াল 1। তাহলে অপশন এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। দেখে নেব পরের প্রশ্ন। অমূল্যোদয় হলেও সংখ্যাটি, এটা সংখ্যাটি হবে না, অমূল্যোদয় হলেও সংখ্যাটিকে সঠিক জ্যামিতিক দৈর্ঘ্য দ্বারা প্রকাশ করা যায়। অমূল্যোদয় সংখ্যা কি? যে সংখ্যাকে আমরা p/q বা ভগ্নাংশের আকারে প্রকাশ করতে পারি না। যেমন পাই, √2, √3, এগুলোকে কি আমরা কোনোভাবে p/q আকারে প্রকাশ করতে পারবো? পারবো না। আর মূলদ সংখ্যা হলো এগুলো কি? অমূলদ। আর মূলদ সংখ্যা হলো যাদের আমরা p/q আকারে প্রকাশ করতে পারি, অর্থাৎ ভগ্নাংশের আকারে প্রকাশ করতে পারি। যেমন 2, 1, 22/7, এগুলো কি? মূলদ সংখ্যা। তাহলে এখান থেকে অপশন √2 যেটা দেওয়া আছে, অমূলদ হলেও সংখ্যাটিকে কি বলেছে? জ্যামিতিক দৈর্ঘ্য দ্বারা প্রকাশ করা যায়। তাহলে √2 অমূলদ এবং √7 এটাও অমূলদ। √9 একে 3 লেখা যায়, এটা মূলদ সংখ্যা। এবং √4, 16, √16কে আমরা লিখতে পারি 4। তাহলে এই দুটো অপশানই কিন্তু আমাদের ঠিক হয়ে যাচ্ছে, কারণ এদের আমরা কিন্তু সঠিক জ্যামিতিক দৈর্ঘ্য দ্বারাই প্রকাশ করতে পারছি। দেখে নেব পরের প্রশ্ন। দুদিকে দাড়ি কাটা প্লেটের দৈর্ঘ্য মিলিমিটারতে হতে পারে। এদের মিলিমিটারে দৈর্ঘ্য কত হয়? যে আমরা দাড়ি কাটা প্লেট দেখি সেগুলোর দৈর্ঘ্য হয় হলো 30 থেকে 36 মিলিমিটার। এটা হয়ে যাবে অপশন বি।
তাহলে এই ছিল আজকে আমাদের ক্লাস। দেখা হচ্ছে আবার পরের ক্লাসে। থ্যাংক ইউ।